হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব নতুন বোর্ডে। যদিও বা বোর্ডটা আমার না, এটা জুয়েল ভাইয়ের বোর্ড। কত কতটা? হ্যাঁ, 45। এতটা? ওটার আবার ডিএ আছে তো, কমিশন আছে তো। আপনি তো আমার বউয়ের মতোই দেখছেন। ওকে, ঠিক আছে মাস্তাক। এসছে ছেলেমেয়েরা, যুক্ত হয়েছে কিনা সেটা বলো। আচ্ছা, নতুন বোর্ড জুয়েল ভাইয়ের বোর্ডে আজকে পড়াচ্ছি নতুন চ্যাপ্টার, যেহেতু তোমাদের শুরু ফাংশন চ্যাপ্টার। হ্যাঁ, জুয়েল ভাইয়ের অনুমতি সাপেক্ষে এখানে পড়াচ্ছি। এই গেটটা লাগিয়ে দাও, লাগিয়ে দাও। মাস্তাক, এখানে আবার ওয়াইফাই আবার সংযুক্ত হয় দিয়ে কিন্তু ঝামেলা করে। দেখো তো এটা কি হয়ে আছে। জুয়েল ভাই, তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? জুয়েল ভাইয়ের বোর্ড, হ্যাঁ বোর্ড জুয়েল ভাইয়ের, এটা সত্য, কিন্তু বোর্ডটা কিন্তু আমার কোম্পানির, এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোন বিল্ডিং? দেখা যায়? দেখো তো ভাইজান, তোমরা একটু দেখো ক্লিয়ার দেখা যায় কিনা। বোর্ডের শুভ উদ্বোধন হিসেবে মিষ্টি বিতরণ করা হোক। ভেরি গুড। হ্যাঁ, মিষ্টি খাওয়াবো, ঠিকই বলেছ। গুড মর্নিং। আলহামদুলিল্লাহ, তুর্য ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ? তার উপর পায়ের তরে না পড়ে। ওয়েলকাম টু ফাংশন চ্যাপ্টার। দেখা যায়? দেখা তো বাবা। দেখতে পাচ্ছ তোমরা? ভাই, বোর্ডের দামটা বললে ভালো হতো। তুমি বোর্ডের দাম শুনে কি করবা? হ্যাঁ, সাবরিনা শম্পা বলছে বিক্রি করার পরেও কি করে নিজের দাবি করছেন। ওমা গো, নিউ বোর্ড কি টুরু বোর্ড গো। ক্লিয়ার দেখা যায়? এটা মনে হচ্ছে আরো আপডেট, ফকফকা লাগতেছে। ভেরি গুড। তো যাই হোক, আমরা ফাংশন চ্যাপ্টার আজকে শুরু করব একবারে প্রথম থেকে। যারা মনে করো আমার কাছে প্রথমে, আমি যখন তোমাদের কোন মাসের দিকে, এপ্রিলের দিকে মনে হয় না মার্চের দিকে ফাংশন চ্যাপ্টারটা শুরু করেছিলাম, সেখানে 3-4টা ক্লাস নিয়েছিলাম হয়তোবা, ধরে নাও সেগুলো তোমরা সবাই ভুলে গেছো। আরও অনেকে আজকে ভর্তি হয়েছে, এখন পর্যন্ত প্রায় 820 জনের মতো ভর্তি হয়ে গেছে ফার্স্ট ইয়ারে। তো তারাও তো নতুন, তারাও তো ক্লাসগুলো পায়নি। অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভর্তি হয়েছে, কিন্তু গ্রুপে দেখছি জয়েন করেনি এখনো সবাই। এর খেসারত দিতে হবে সবাইকে, বলে রাখলাম। ঠিক আছে? জোশ আর জোশ ভাইয়া, চলে আসলাম। থ্যাংক ইউ। এটা টুরু বোর্ড, তাই বেশি ক্লিয়ার। হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু জুয়েল ভাইয়ের এখানে পাওয়ারের এখনো ব্যবস্থা করা হয়নি। পাওয়ার মানে পাওয়ার লাইনের। থাক থাক থাক, এখন নড়ায় না, ওখানে নড়ালেই পাওয়ার চলে যাবে আর কারেন্ট এখান থেকে ডিস্টার্ব করবে। আমরা শুরু করব ফাংশন। তাহলে ফাংশন কি জিনিস সেটা আগে একটু ক্লিয়ার করে নিই। মনে করো ওয়াই ইকুয়াল টু, তোমাদেরকে আগেও শেখাইছিলাম 5x, এটা একটা সমীকরণ। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা আরেকটা সমীকরণ। কয়টা সমীকরণ নিয়েছি এখানে? 2টা সমীকরণ নিয়েছি, তাই কিনা বলো? এক্স, এটাও এক্স ওয়াই সম্পর্ক, ওইটাও এক্স ওয়াই সম্পর্ক। এখানে যদি আমি এক্স এর মান 1 বসাই, তাহলে ওয়াই এর মান কত পাবো বলো তো? ওয়াই এর মান পাবো 5। লেখা কত সুন্দর দেখো। আর এক্স এর মান যদি এখানে 1 বসাই, তাহলে ওয়াই স্কোয়ার ইকাল টু 1 আসবে, তাহলে ওয়াই ইকাল টু আসবে +-1।
এক্স এর মান যদি আমি বসাই এখানে মোটামুটি কত বসাবো 4 বসাই, তাহলে ওয়াই এর মান পাবো 20, এখানে ওয়াই এর মান পাবো আমি +-2, কি ঠিক কিনা অবস্থা? আমি এক্স এর মান এখানে 1 যখন বসাইছি তখন ওয়াই এর মান পাইছি 5, আর ওই সমীকরণে যখন এক্স এর মান 1 বসাইছি ওয়াই এর মান পাইছি +-1। এখানে যখন এক্স এর মান বসাইছি আমি 4, তখন ওখানে ওয়াই এর মান পাইছি আমরা এখানে বসাইছি, এখানে পাইছি ওয়াই এর মান 20, ওখানে পাইছি +-2। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস ইকুয়েশন অ্যান্ড দ্যাট ইকুয়েশন? এই দুটা ইকুয়েশনের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যায়, বাট এখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান পাওয়া যায়? 2টা। এক্স এবং ওয়াই এর যে সম্পর্কে এক্স এর একটা মানের জন্য কেবলমাত্র ওয়াই এর একটা মান পাওয়া যায় সেই সম্পর্কটাকে বলা হয় ফাংশন, সেই সম্পর্কটাকে বলা হয় ফাংশন। তাহলে এই সম্পর্কটা ফাংশন হবে, বাট এই সম্পর্কটা ফাংশন হবে না। তাহলে এটা ফাংশন, এটা ফাংশন না। কি ক্লিয়ার? কারো বুঝতে সমস্যা আছে? জুয়েল ভাই, হিংসামো করে আপনি এসি দিলেন না, গরম লাগছে, এটা আপনি কি করে দিলেন বলেন তো? ছেলেমেয়েরা কি মনে করবে? আজ আপনার এখানে ক্লাস নিতে এসেছি বলে আপনি এসি বন্ধ করে রাখবেন? হ্যাঁ, দেখো এখানে এবার লাগে না, বুঝলা? দেখ, পাওয়ার চলে গেলে কিন্তু বোর্ড বন্ধ হয়ে যাবে। কে ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার কিনা? এটা কি অষ্টম অধ্যায়? হ্যাঁ, এটা অষ্টম অধ্যায় ভাইজান। সবার কি ক্লিয়ার হয়েছে? লেখা কি বোঝা যায়? ক্লিয়ার না ভেজাল আছে কোনো লেখায় সেটা বলো। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা একটু সুন্দর করে লিখে নাও, সংজ্ঞাটা একটু সুন্দর করে লিখে নাও। আমি সংজ্ঞাটা এখানে লিখে দিচ্ছি ডান পাশে, তোমরা লিখে নাও। এক্স এবং ওয়াই দুটি বাস্তব চলরাশি, এক্স ও ওয়াই দুটি বাস্তব চলরাশি। কি সুন্দর লেখা রে ভাই! এক্স ও ওয়াই দুটি বাস্তব চলরাশি যদি এমন ভাবে সম্পর্কিত হয়, যদি এমন ভাবে সম্পর্কিত হয় যে এক্স এর প্রতিটি বাস্তব মানের জন্য, এক্স এর প্রতিটি বাস্তব মানের জন্য ওয়াই এর কেবল এবং কেবলমাত্র ওয়াই এর কেবল এবং কেবলমাত্র একটি বাস্তব মান পাওয়া যায়, একটি বাস্তব মান পাওয়া যায়, তবে ওয়াই কে বলা হয় এক্স এর ফাংশন, বলা হয় এক্স এর ফাংশন। ওকে, সংজ্ঞাটা তোমরা সবাই লিখে নাও। এক্স এবং ওয়াই দুটি বাস্তব চলরাশি যদি এমনভাবে সম্পর্কিত হয় যে এক্স এর প্রতিটি বাস্তব মানের জন্য, এখানে নিয়ে এসে বোঝাই দিই তোমাদেরকে। তাহলে এক্স এবং দেখতে সমস্যা হচ্ছে, দেখতে সমস্যা হলে তোমাদের অবশ্যই এটা একটু বড় করার উপায় আছে। হ্যাঁ, এবার দেখা যায়, দেখো তো, এক্স এবং ওয়াই দুটি বাস্তব চলরাশি যদি এমনভাবে সম্পর্কিত হয় যে এক্স এর প্রতিটি বাস্তব মানের জন্য, এক্স এর প্রতিটি বাস্তব মানের জন্য ওয়াই এর কেবল এবং কেবলমাত্র একটি বাস্তব মান পাওয়া যায়, একটি বাস্তব মান পাওয়া যায়, তবে ওয়াই কে বলা হয় এক্স এর ফাংশন। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কোনো সমস্যা? ক্লিয়ার তো নাকি মোস্তাক? ওকে, তাহলে আমরা আগের জায়গায় চলে যাই আবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে
আমরা ফাংশনের সংজ্ঞা শিখলাম যে এক্স এর একটা বাস্তব মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি বাস্তব মান পাওয়া যাবে, তখন ওয়াই কে বলা হবে এক্স এর ফাংশন। তাহলে এখানে লক্ষ্য করে দেখো যে এখানে কে কার উপরে নির্ভরশীল, তাহলে আমরা এটাকে প্রকাশ করবো এভাবে y ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ y ইজ দ্য ফাংশন অফ এক্স। ওকে, তাহলে এখানকার প্রত্যেকটা জিনিসের পরিচয় কি কি সেটা দেখো। এক্স হচ্ছে স্বাধীন চলক, এক্স হচ্ছে স্বাধীন চলক, একবারে বেসিক থেকে পড়াচ্ছে কিন্তু। এক্স হচ্ছে স্বাধীন চলক। ওকে, ওয়াই তাহলে কি, ওয়াই হচ্ছে অধীন চলক, অধীন চলক। ওয়াই মানে কিন্তু এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স কি, এফ অফ এক্সও কিন্তু অধীন চলক। ওকে, ওয়াই মানেই তো এফ অফ এক্স, তাহলে এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। তাহলে স্বাধীন চলকের উপর নির্ভরশীল কে, অধীন চলক। কে ক্লিয়ার? তাহলে ওয়াই ইজ দ্য ফাংশন অফ এফ অফ এক্স। এখন আমার প্রশ্ন যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদেরকে আমি যেটা বলবো, এই যে মনে করো আমরা ফাংশনটা দেখলাম যে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটা মান পাওয়া গেলে সেটা ফাংশন হয়। আমি যেমন দেখো ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন লিখেছিলাম 5x, আরেকটা লিখেছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, মনে আছে মোস্তাক? তোমরা এটা জানো কিনা আমি জানি না, ওয়াই ইকুয়াল টু 5x মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এটা একটা পরাবৃত্তের সমীকরণ। কি ক্লিয়ার? তাহলে আমি যদি এই দুটোর গ্রাফ অঙ্কন করি, একটু খেয়াল করো তোমরা, এই যে গ্রাফ পেপার নিয়ে আসলাম আমি তোমাদের এই বোর্ডে, তোমরা কি গ্রাফ পেপার দেখতে পাচ্ছ? একটু দেখো গ্রাফ পেপারটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, তুমি দেখতে পাবো মোস্তাক? সুন্দর দেখা যায় তো, আমি তো দেখতে পাবো। তাহলে নতুন করে নোট করব কিনা বুঝছি না। হ্যাঁ, নতুন করে নোট করো। নতুন করে নোট করো, নতুন করে নোট করো। গ্রাফ পেপারটা কি দেখা যায় এখানে? ওকে, ভেরি গুড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো আমি মনে করো ওয়াই ইকুয়াল টু 5x, এই মূল বিন্দুগামী যদি একটা সরলরেখার গ্রাফ আমি এখানে অঙ্কন করি, তাহলে এটা যদি আমি অক্ষ ব্যবস্থা আঁকি, এটা মনে করো ওয়াই অক্ষ, আর এটা মনে করো এক্স অক্ষ। ওকে, এবারে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে এইরকম, তোমরা জানো, রাইট? আমি এমনি একটা গ্রাফ অঙ্কন করেছি এখানে, খসড়া গ্রাফ। যদি তোমাদের পছন্দ না হয় তাহলে এটাকে আমি একটু মিশাই দিই। হ্যাঁ, সুন্দর করে, এই যে সুন্দর করে মিশাই দিলাম। মিশাই দিয়ে আমি যদি এই গ্রাফের মানগুলো প্লট করি একটু ভিন্ন কালারের পেন নিয়ে, লক্ষ্য করো, যখন আমি এক্স এর মান 0 বসাবো তখন কিন্তু ওয়াই এর মান 0, যখন এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর মান কিন্তু 5। ওরে বাপ রে বাপ, এই বিন্দু এটা হচ্ছে 5। এক্স এর মান যখন 2 তখন 10, ওয়াও, 5 6 7 8 9 10, অর্থাৎ এই বিন্দুটা, রাইট? তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুগুলো যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু 5x সরলরেখা। ঠিক আছে? আরেকটা সরলরেখা আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, ওইটা কেমন সরলরেখার সমীকরণ আমি একটু তোমাদেরকে বলি। মনে করো এখানে আরেকটা ওয়াই অক্ষ টানলাম আমি। ওকে, এখন বলো তোমরা, এটা এবার মূল বিন্দু যদি হয়, এক্স এর মান যদি 1 হয় মোস্তাক, এক্স এর মান যদি 1 হয়, একটু কালার মেশিনগুলো এ বোর্ডে প্রথম করতে হচ্ছে, তো হলুদ কালার নেই মোস্তাক, না ফ্লোরেসেন্ট কালার নেই। এক্স এর মান যদি 1 হয় তখন ওয়াই এর মান হচ্ছে +1 একটা, -1 একটা, রাইট? এক্স এর মান যখন আমি 4 নিচ্ছিলাম, 2 3 4, ওয়াই এর মান +2 একটা, -2 একটা, এটা তোমরা জানো। এবং এটা গ্রাফ আমি তোমাদেরকে শিখাইছি ম্যাথমেটিক্সে, এরকম হয়, রাইট? বলো এরকম হয় কিনা? তাহলে এটা ফাংশন ছিল, বাট এটা ফাংশন ছিল না। কি ক্লিয়ার? তো এটা কিভাবে নির্ধারণ করব? আমি লক্ষ্য করে দেখো, এখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান পাইছিলাম মোস্তাক? এখানে একটা মান পাইছিলাম, কিন্তু এখানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান পাইছি? উপরের দিকে একটা, নিচের দিকে একটা। এখানে যত জায়গায় যাও না কেন, এক্স অক্ষ বরাবর হাঁটতে থাকো, উপর নিচের দুই দিকেই তুমি ফাংশনের মান পাচ্ছ, রাইট? মানে ইয়াটার মান পাচ্ছ, ওয়াই এর মান পাচ্ছ। সুতরাং এটা ফাংশন না,
বাট এটা ফাংশন। তাহলে এটা আমরা কিভাবে চিন্তা করব? চিন্তা করবো এভাবে, এটাকে আমি একটা নামকরণ করেছি, তোমরা জানো যে প্যারালাল লাইন টেস্ট। প্যারালাল লাইন টেস্ট তোমরা লিখে নিতে পারো, প্যারালাল লাইন টেস্ট। লেখা কি সুন্দর দেখো, প্যারালাল লাইন টেস্ট। হোয়াট ইজ প্যারালাল লাইন টেস্ট? আমি মনে করো এখানে বেশ কয়েকটা ফাংশনের গ্রাফ দেব। আচ্ছা, গ্রিডটা আমি অফ করে দিই। এই যে মনে করো এরকম একটা গ্রাফ দিলাম, দিয়ে তোমাকে বললাম এরকম আরেকটা হেজিবিজি একটা গ্রাফ। আমি তোমাকে গ্রাফ দিলাম, মনে করো এইরকম গ্রাফ, মনে করো বৃত্তের গ্রাফ দিলাম, এরকম ভাবে দিয়ে বললাম এই তিনটা গ্রাফের মধ্যে কোনটা ফাংশন হবে আর কোনটা ফাংশন হবে না। হাউ ইট ইজ পসিবল টু ফাইন্ড আউট দ্য ফাংশন ফ্রম দিস ফিগার্স। ওকে, তাহলে এই ফিগারগুলো থেকে কিভাবে বলবো কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না? ইউ হ্যাভ টু বুঝতে হবে এখানে প্যারালাল লাইন টেস্ট দ্বারা বোঝানো হচ্ছে এই প্রদত্ত গ্রাফের উপর দিয়ে অধীন অক্ষের সমান্তরাল, কোন অক্ষের? অধীন অক্ষের সমান্তরাল, অধীন অক্ষের সমান্তরাল। এখন একটা প্রশ্ন আসলো যে ভাই অধীন অক্ষ বলতে আপনি কি বুঝাইছেন? অধীন অক্ষটা হচ্ছে ওয়াই কার ফাংশন ছিল? এক্স এর ফাংশন। তাহলে ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, তাহলে ওয়াই হচ্ছে অধীন। যদি কখনো কোনো প্রশ্নে বলা থাকে ওয়াই এক্স এর ফাংশন, ওয়াই যদি এক্স এর ফাংশন হয় তখন আমরা ওয়াই কে বলবো অধীন অক্ষ, ওয়াই অক্ষকে বলবো অধীন অক্ষ। তাহলে ওয়াই অক্ষ হবে অধীন অক্ষ। ওকে, আর যদি বলা থাকে প্রশ্নে এক্স ওয়াই এর ফাংশন, OPS is running, is it going to shut down? No. দেখো, তাহলে এক্স যদি ওয়াই এর ফাংশন হয়, বলো এক্স যদি তোমার ওয়াই এর ফাংশন হয় তখন আমরা কি বলবো? এখানে অধীন অক্ষকে, অধীন অক্ষ তখন এক্স অক্ষটা হচ্ছে অধীন অক্ষ হবে, এক্স অক্ষ অধীন অক্ষ। ক্লিয়ার? আর এখানে ওয়াই অক্ষটা হবে অধীন। কি মনে থাকবে তোমাদের? ওকে, তাহলে ওয়াই এক্স এর ফাংশন প্রশ্নে বলা থাকবে, আবার বলতে পারে এক্স ওয়াই এর ফাংশন। যখন বলা থাকবে এক্স ওয়াই এর ফাংশন, অধীনকে এক্স অক্ষ রেখা। বাট যদি কোনো প্রশ্নে শুধু বলে নিম্নের কোনটি ফাংশন, কে কার ফাংশন এটা বলা নাই, তখন তোমাকে ধরে নিতে হবে ওয়াই অক্ষটা অধীন অক্ষ। এটা আদর্শ, ওয়াই অক্ষটা অধীন অক্ষ যদি তোমার প্রশ্নে বলা থাকে নিম্নের কোনটি ফাংশন। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমি ধরে নিলাম, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এই তিনটা ফিগারের ভিতরে কোনটি ফাংশন, এটা শুধু তুমি যাচাই করো। তাহলে কি করব? এই প্রদত্ত গ্রাফের উপর দিয়ে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানবো। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা টানলাম। এই গ্রাফটাকে কয়টা বিন্দুতে ছেদ করে মোস্তাক? একটা। এখানে যদি আমি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা টানি, এখানে কয়টা বিন্দুতে ছেদ করে? দুইটা। এখানে যদি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা টানি, এখানে কয়টা বিন্দুতে ছেদ করে? দুইয়ের অধিক, দুই বা ততোধিক বিন্দুতে ছেদ করে। বাট প্যারালাল লাইন টেস্ট দিয়ে ফাংশন নির্ধারণ করার বুদ্ধি হচ্ছে প্রদত্ত গ্রাফের উপর দিয়ে অধীন অক্ষের সমান্তরালে অঙ্কিত একটি সরলরেখা গ্রাফটিকে একটি মাত্র বিন্দুতে ছেদ করলে সেটি ফাংশন হবে, সেটি ফাংশন হবে। কি ক্লিয়ার? তাহলে তোমরা নোট করো, তোমরা নোট করো। কি ক্লিয়ার? বোঝা যায় কিনা? ও ভাইজান, হয়েছে হয়েছে? তাহলে অধীন অক্ষ আর স্বাধীন অক্ষ এটা বোঝা যাচ্ছে তো, ঠিক কিনা? তাহলে ফার্স্ট ফাংশন, ভেরি গুড। মিমি শেখতাজ ভাইয়া কমেন্ট করবে তখন, জি ভাইয়া ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমি পৃথিবীর যে কোনো গ্রাফ দিয়ে যদি তোমাকে বলি, আসলে এই বোর্ডটা এখানে এখানে তার দেওয়া আছে, তো আমি আসলে মানে ফ্রিলি মুভ করতে পারছি না, এই জন্য আসলে এই বোর্ডের আরো কারিশমতি দেখাতে পারতেছে না তোমাদের, ঠিক আছে? জান্নাতুল বাক্কি আইডি থেকে তুর্য বলছে নট ক্লিয়ার, আবার বলেন।
কোনো একটা গ্রাফ যদি দেওয়া থাকে তুর্য তোমার সামনে, তুমি অধীন অক্ষের সমান্তরালে গ্রাফ আঁকবা। এখন অধীন অক্ষ কি, প্রশ্নে কি বলা আছে সে দেখবা। প্রশ্নে যদি বলা থাকে শুধু ফাংশন, তাহলে মনে করবা ওয়াই অক্ষটা অধীন অক্ষ। যদি প্রশ্নে বলা থাকে ওয়াই এক্স এর ফাংশন, তখনও ওয়াই অধীন অক্ষ। যদি বলা থাকে এক্স ওয়াইয়ের ফাংশন, তখন এক্স অক্ষটা হবে অধীন অক্ষ। কি ক্লিয়ার? তাহলে প্রদত্ত গ্রাফের উপর দিয়ে অধীন অক্ষের সমান্তরালে একটা সরলরেখা টানবা। সেই সরলরেখাটা প্রদত্ত গ্রাফটিকে যদি একটি বিন্দুতে ছেদ করে সেটি ফাংশন হবে, আর একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটি ফাংশন হবে না। কি ক্লিয়ার হয়েছে? ওকে, নিজেরা কথা বলো না প্লিজ। তাহলে আমরা ফাংশনের সংজ্ঞাটা ক্লিয়ার করলাম গ্রাফ থেকে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে যে আমি যদি এখন তোমাদেরকে বলি যে মনে করো এরকম একটা প্রশ্ন দিলাম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কালার কোনটাতে বেশি ভালো পড়তেছে মস্তক? সাদাতে? হ্যাঁ, সাদা, সাদা, গোলাপি, সবুজ, লাল, এগুলো ফ্লোরেসেন্ট। হ্যাঁ, এইটা এটা 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 এই ফ্লোরেসেন্ট কালারটা, এটা আকাশ হচ্ছে। ওকে, তাহলে দেখো এবার আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু 16, এখানে আমি শর্ত দিলাম, এইটা শর্ত দিলাম ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। প্রশ্ন হচ্ছে এইটা আমার, রাইট? আমি যদি বলি যে এই শর্তে এটা ফাংশন কিনা, এটা ফাংশন কিনা, সোজা হিসাব। এখন বলো তোমরা জানো যে এই যে তোমাদের যে ইকুয়েশনটা আঁকেছি আমি, এই ইকুয়েশনটা যদি আমি এই চিত্র আঁকি, তোমাদের জাস্ট এরকম একটা চিত্র আঁকলাম, দ্যাট ইজ একটা বৃত্ত, রাইট? তাহলে এটা কিসের সমীকরণ? এটা একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র আছে এবং ব্যাসার্ধ আছে। বলো এই ইকুয়েশন থেকে তোমরা বলো এর ব্যাসার্ধ 4 কিনা। ব্যাসার্ধ 4 এবং এটার কেন্দ্র 0 0 আমরা জানি। তাহলে আমি যদি এখান থেকে একটা টান দিয়ে দিই, এখানে যদি ওয়াই অক্ষ টানি, তাহলে এটা মূল বিন্দু। এখন বলো আমি যদি এইটার গ্রাফ অঙ্কন করি ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0-তে, এখন দেখো এটা গ্রাফ এখানে অঙ্কন করা আছে মস্তাক, কিন্তু এটা কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 এই জায়গাটাতে? ওয়াইয়ের মান এই জায়গাগুলোতে কি ওয়াইয়ের মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0? এগুলোতে ওয়াইয়ের মান লেস দেন অর ইকুয়াল টু 0। তাহলে এইগুলোতে ওয়াইয়ের মান লেস দেন অর ইকুয়াল টু 0। কিন্তু আমার এখানে কি বলা আছে? তার মানে আমার নিচের অংশটা বৃত্তের হবে না। তাহলে আমার এই শর্তে গ্রাফটা হবে জাস্ট এই যে জাস্ট এইটুকু। বলো এবার এই শর্ত সাপেক্ষে এই সমীকরণটা ফাংশন নির্দেশ করে কিনা? তাহলে এটার জন্য আমি কি বলেছি? আমি বলেছিলাম যে অধীন অক্ষের সমান্তরালে, বাহ বৃত্ত দেখাচ্ছে, বৃত্তের ইয়া করা আছে যে। তাহলে বলো এটা যদি একটা অধীন অক্ষ হয়, তাহলে এর সমান্তরালে অঙ্কিত একটা সরলরেখা, সমান্তরালে অঙ্কিত একটি সরলরেখা গ্রাফটিকে একটি মাত্র বিন্দুতে সেট করলে সেটি ফাংশন হবে। কি ঠিক কিনা বলো? তাহলে আমি যদি এখানে কটা বিন্দু সেট করেছি দেখো তো। সুতরাং এটা কি নির্দেশ করে? ফাংশন নির্দেশ করে। কি ক্লিয়ার? এরকম কিন্তু অনেকগুলো এমসিকিউ আসে তোমাদের, এটা মাথায় রাখিও। তাহলে আমরা এটাতে ফাংশন বুঝলাম। ওকে, আর এরকম অনেক শর্ত থাকতে পারে তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এই কলম নিব। দেখো তোমাদের বিভিন্ন সময় বিভিন্ন কলম আমাকে তো এখানে শিখতে হবে, তাই না? আবার জুয়েল ভাইকে শেখাতে হবে, এগুলো ব্যাপার আছে তোমাদের কিছু। এই যে এই পেন নিলাম। এবার আসুন, তাহলে আমরা ফাংশন নির্দেশ করে। ও ভাই কালার চেঞ্জ করেন, চোখ খারাপ হয়ে যাবে তো। ওয়াও, ওকে, ভেরি গুড। ও কালারটা ওকে 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 সরি। এবার আসো, আমরা এবার ফাংশনের সংজ্ঞা শিখব অন্যভাবে। সেটা হচ্ছে ম্যাপিং দিয়ে। তোমরা এটা জানো, এটা আমি তোমাদেরকে এর আগে অনেকবার শিখাইছি। এই যে মনে করো একটা ম্যাপিং। ওয়াও, হোয়াট ইজ দিস? এক্সেলেন্ট।
এ তো দেখে খুব সুন্দর একটা জিনিস হয়েছে। ওয়াও ওয়াও, হে কি সুন্দর জিনিস। হ্যাঁ, এটা তো টর্চ লাইট, এক্সেলেন্ট জিনিস। দেখেছ, এভাবে কোনো কিছু লিখলে তার উপর দিয়ে নিয়ে গেলে টর্চ লাইট হয়। ওকে, ফাংশনগুলো শিখতেছি তোমাদেরকে ক্লাস করাতে করাতে, সেটাও সমস্যা না আসলে। ওকে, খুব সুন্দর জিনিস। দেখো ভাইজান, এবার যেটা বলবো, আমি এবার ফাংশন শেখাতে চাই এরকম ম্যাপিং দিয়ে। তোমাদের ম্যাপিং দিয়ে একটু ফাংশনটা শেখাই আজকে। এর আগে কিন্তু তোমরা 9-10-এ শিখেছ, বিভিন্ন টিচারের কাছে শিখেছ। 9-10-এ অনেক টিচাররা এই পড়ানোটা পড়ায় এখন, আগে পড়াতো না জানো, এখন পড়ায়। 1, 2, 3, 4, 5টা সম্পর্ক আমি এখানে লিখলাম। ওকে, জাস্ট 5টা সম্পর্ক লিখে নিলাম। মনে করো এখানে একটা সেট এ সেট, এটা মনে করো বি সেট, এটা এ সেট, এটা বি সেট। ধরে নাও এ সেটের মধ্যে কিছু উপাদান 1, 2, 3, 4, এখানে নিলাম 4, 5, 6, 7। এর আগে পড়াইছি কিন্তু এটা আমি 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আবার নিলাম 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আবার নিলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো এক্স ওয়াই এর কোন একটা সম্পর্কে আমি এক্স এর মান 1 বসানোর ফলে 5 পাইছি, এমনি ধরে নিলাম। 2 বসানোর ফলে 4 পাইছি, 3 বসানোর ফলে 6 পাইছি, 4 এর জন্য 7 পাইছি, এমনি এটা ধরে নিলাম, ইচ্ছা করে ধরে নিচ্ছি কিন্তু। ঠিক আছে বুঝতে? এবার এখানে 2 এর জন্য 5, 1 এর জন্য 6, 3 এর জন্য 7, 4 এর জন্য 7 পেলাম। এগুলো ইচ্ছা করে কিন্তু ধরে নিচ্ছি, আমার ইচ্ছা ভাই খুশি কাট্টু, যা ইচ্ছা তাই। এখানে মনে করো 2 এর জন্য 4 পেলাম, 1 এর জন্য 5 পেলাম, 3 এর জন্য 6 পেলাম, আবার 3 এর জন্য 7 পেলাম। ইচ্ছা করে ধরে নিচ্ছি কিন্তু, আমার ইচ্ছা থাকতে পারে না? ইচ্ছা ভাই খুশি কাট্টু, যা ইচ্ছা তাই। এখানে 2 এর জন্য 5, 1 এর জন্য 6, 3 এর জন্য 7, 4 এর জন্য কিছু পেলাম না। এখানে 2 এর জন্য 4, 1 এর জন্য 5, 3 এর জন্য 6, 7 কারোর জন্য পেলাম না। এখানে আমি এক্স এর মধ্যে টোটাল কত প্রকারের আমি হচ্ছে এখানে করেছি বলো তো, সম্পর্ক লিখেছি 5 প্রকারের। তোমরা এতদিন আমি সন্তান মা দিয়ে এই ব্যাখ্যাটা দিয়েছিলাম, আজকে আর সন্তান মা দিব না, দিয়ে দিব একটা আপেল আর আপেল গাছ। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে আপেল, ওকে, আর এখানে দেব গাছ, আপেল গাছ। হ্যাঁ, আপেল গাছ। তাহলে প্রথমটা কি? আপেল। দ্বিতীয়টা কি? আপেল গাছ। ঠিক আছে মোস্তাক? আমার প্রশ্ন যে বাস্তব জীবনে গাছ এবং ফলের মধ্যে যে সম্পর্ক, ঠিক আছে, গাছ এবং ফলের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা যদি সত্য হয় সেটা ফাংশন হবে কি? ঠিক আছে, আর যদি সত্য না হয় তাহলে সেটা ফাংশন হবে না। কি ক্লিয়ার? এখন দেখো, এই আপেলের গাছ এটা হতে পারে। মনে করো তোমার বাগানে 4টা গাছ আছে, 4টা গাছেরই 4টা পৃথক পৃথক আপেল আছে, এটা হতে পারে না? তাহলে এই আপেলের এই গাছ, এই আপেলের এই গাছ, এই আপেলের এই গাছ, এই আপেলের এই গাছ, এটা সম্ভব। সুতরাং এটা ফাংশন। ঠিক? অনেকের চিন্তা হতে পারে ভাই এটা ফাংশন না। আমি যদি আগে জিজ্ঞেস করতাম, এই জাতির কাছে প্রশ্ন রাখতাম, এই 5টা সম্পর্কের মধ্যে কোনটা কোনটা ফাংশন হবে আর কোনটা কোনটা ফাংশন হবে না, সবাই কিন্তু সন্তান মা দিয়ে একবারে বলতে পারতা হয়তোবা, কারণ সন্তান মা এখন লিক হয়ে গেছে আসলে। কারণ এটা আমি 2003 সাল থেকে একই জিনিস পড়াই, সন্তান মা দিয়ে। আজকে হঠাৎ করে মনে হলে আজকে এইভাবে পড়াবো আমি, কি হতে পারে না বলো? তাহলে এখানে আপেল, এখানে আপেল গাছ, এটা আপেল গাছ। ওকে মোস্তাক?
এখন আমাকে বলো এই আপেলের এই গাছ, এই আপেলের এই গাছ, এই দুইটা আপেলের একটা গাছ, এটা হতে পারে কিনা? দুইটা আপেল গাছ একটা, এটা হতে পারে না। সুতরাং এটা ফাংশন, এটা ফাংশন। কে ক্লিয়ার? এবার এখানে আসো ভাইজান, এই আপেলের এই গাছ, এই আপেলের এই গাছ, এই আপেল কয়টা গাছ থেকে হয়েছে? একটা আপেল বলে দুইটা গাছ থেকে হয়েছে, কেমন কথা চিন্তা করো তুমি। তাহলে একটা আপেল কখনোই দুটা গাছ থেকে হতে, সুতরাং এটা ফাংশন না। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আসো, এই আপেলের এই গাছ, এই আপেলের এই গাছ, এই আপেলের এই গাছ, এই আপেলের, হ্যাঁ হ্যাঁ গাছ নাই তো আপেল আসলো কোত্থেকে? আপেল আসতে হলে গাছ থাকতে হবে, অর্থাৎ ফল আসতে হলে তার গাছ থাকতে হবে। কি ক্লিয়ার? সুতরাং এটাও বাস্তব জীবনে সম্ভব না। ফল আছে গাছ নাই, এই দুর্ঘটনাটা ঘটতে পারে না। এটা মানে কি বলবো, একটা মর্মান্তিক ঘটনা। তাহলে এটাও ফাংশন না। এই আপেলের এই গাছ, এই আপেলের এই গাছ, এই আপেলের এই গাছ, দুঃখের বিষয় এই গাছে এখনো আপেল ধরেনি। এটা হতে পারে কিনা? হ্যাঁ, গাছ আছে আপেল নাই, এটা তো হতেই পারে। সুতরাং এটাও ফাংশন। কে ক্লিয়ার কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এটা কি ক্লিয়ার হয়েছে ভাইজান? কি আমার কথা কি ক্লিয়ার? তাহলে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না, এটা আমরা ম্যাপিং এর সাহায্যে বুঝে নিলাম। কে ক্লিয়ার? চতুর্থটা ফাংশন হবে না, সেটা তো লিখে দিয়েছি। তৃতীয়টাও ফাংশন হবে না রে ভাই। প্রতীক সাহা বলছে ভাই দেখেন ফল আছে গাছ নাই। ওই পাগলা, কি ক্লিয়ার কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমাদের সন্তান মায়ের দিন শেষ, আপেল গাছের বাংলাদেশ, ঠিক কিনা? তাহলে আমরা আপেল এবং আপেল গাছ দিয়ে মনে করো ফাংশনটা বুঝালাম যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটাকে আমরা এখন একটা কাজ করব, একটু সম্পর্ক দিয়ে লিখবো, রিলেশন দিয়ে লিখবো। রিলেশন ওয়ান মনে করো, এই রিলেশন ওয়ানটাকে এইভাবে প্রকাশ করতে হয়। ওয়ানের সাথে কার সম্পর্ক ছিল? 6 এর, এটা ক্রোমোজোর বলা হয় এগুলোকে। হ্যাঁ, এগুলোকে বলা হয় ক্রোমোজোর। 2 এর সাথে কার সম্পর্ক? 5 এর। 3 এর সাথে কার সম্পর্ক? 7 এর। ওকে, 4 এর সাথে কার সম্পর্ক? আবারও 7 এর। এটা কিন্তু ফাংশন ছিল মোস্তাক, আমরা কিন্তু এই যে কোন মানে শর্ত অ্যাপ্লাই করে দেখেছি, এটা ফাংশন। এটাকে ধরে নিয়েছি আমরা R1 রিলেশন, এটাকে আমরা ধরতেছি R2 রিলেশন। ওকে, তাহলে R2 কে আমরা যদি প্রকাশ করি ক্রমজোর দিয়ে, কি হবে বলো তো মোস্তাক? 1 এর জন্য 5, 2 এর জন্য 4, 3 এর জন্য 6 আছে, আবার 3 এর জন্য 7 আছে। কি ক্লিয়ার? তাহলে এটাকে ক্রমজোর দিয়ে লিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রশ্ন, তোমাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে এরকম 4টা সম্পর্ক দিয়ে যে নিম্নের কোন অন্যটি ফাংশন নির্দেশ করে? দুটা সেটের মধ্যে যে কোনো সম্পর্ককে বলা হয় অন্যয়। তাহলে কোন অন্যটি ফাংশন? আমরা দেখেছি এই অন্যটা ফাংশন, বাট এটা ফাংশন না। কিন্তু এখন তার ম্যাপিং দিয়ে নাই, ফল আর গাছ দিয়ে তো নাই। তাহলে এইভাবে যদি থাকে তাহলে আমরা কি করে বুঝবো কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না? একটু ক্লিয়ারলি দেখো ভাইয়া, একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করো তোমরা যে এই R1 সম্পর্কে প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো, এই প্রথম ভক্তিগুলো, এই প্রথম উপাদানগুলো সবকটা ভিন্ন ভিন্ন কিনা? কিন্তু এখানকার প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন? যে অন্যয়ের প্রতিটি ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, সেই অন্যয়কে বলা হয় ফাংশন। তাহলে এই অন্যয়ের প্রত্যেকটা ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, সেই অন্যটাকে বলা হবে ফাংশন। কি ক্লিয়ার? তাহলে এই সংজ্ঞাটা লিখে নাও, একটু লেখো। যে অন্যয়ের প্রতিটি ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, যে অন্যয়ের প্রতিটি ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, সেই অন্যয়কে বলা হয় ফাংশন, সেই অন্যয়কে বলা হয় ফাংশন। কি ক্লিয়ার?
হয়েছে ভাইজান? তাহলে যে অন্বয়ের প্রতিটি ক্রমজোরের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন সেই অন্বয়কে বলা হয় ফাংশন। কে ক্লিয়ার ভাইজান? লেখা হয়েছে কি? লেখা হয়েছে কিনা বলো ভাইয়া। ভাইয়া প্রাইভেট শুরুর পরে কি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি? আচ্ছা, তোমাদের অফলাইন অনলাইন ক্লাস নিয়ে আমি একটা পোল দিয়েছি, তোমরা দেখেছ। অনেকেই আমাকে বলেছে যে ভাইয়া আমরা যদি এখন অফলাইনে ক্লাস শুরু করি, মেসে তো 1 তারিখের আগে উঠতে পারছি না, বা অনেকে 2-1 এসছে রাজশাহী শহরে। আমি এটা বিবেচনায় রেখেছি, 2-1 দিনের মধ্যে আরও পরিস্থিতি অবলোকন মানে করে আর কি, পরিস্থিতি বিবেচনা করে তোমাদের একটা ভালো সিদ্ধান্তই জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তোমাদের ক্ষতি হোক বা ক্ষতি হবে এটা আমি চাই না, চাইবো না কখনো। অবশ্যই আমরা জানি যে অনলাইনের থেকে অফলাইনে ক্লাস বেশি গুরুত্বপূর্ণ, এটা সবারই আমাদের কাছে জানা, কিন্তু জীবনের মূল্যটাও আমাদের কাছে অনেক বেশি। ইভেন গত 2 দিনে আমার নিজের মানে পরিবারেরই মানে অনেক নিকট আত্মীয় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে করোনাতে। ঠিক আছে? এই জন্য মানসিকতাও ভালো না আসলে। তো যাই হোক, আমরা সবাই সুস্থ থাকি, জীবন বেঁচে থাকলে ইনশাল্লাহ পড়ালেখা হবে। কি ক্লিয়ার? আজ বাংলা ক্লাস ডিলিট করব, ওই ক্লাস করব না মানে কি? ইনশাল্লাহ 21 তারিখ থেকে স্টার্ট করেন প্লিজ। ওকে, হয়েছে ভাইজান? ক্লিয়ার? তো যাই হোক, তাহলে আমরা অন্বয় থেকে ফাংশনের সংজ্ঞা কিভাবে দেওয়া যায় সেটা দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চেষ্টা করব যে যেগুলো ফাংশন ছিল না সেগুলো নিয়ে আর আলোচনা করব না, যেগুলো ফাংশন ছিল সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করি। ওকে, একটু আলোচনা করি আমরা। এগুলো ফাংশন ছিল না অবস্থা, ঠিক আছে? এগুলো তাহলে মিশাই দিয়ে এগুলো রাখে তো কোনো লাভ নাই, ছেলে মেয়েদেরকে তো শেখাইতে হবে, তাই না? একটু দেখো এবার, এই 3টা ফাংশন ছিল। তাহলে এখানে মনে করো এটা ক নম্বর ফাংশন, এটা হচ্ছে খ নম্বর ফাংশন, এটা হচ্ছে তোমার গ নম্বর ফাংশন। ওকে, আমরা এই ফাংশনগুলোর উপরে একটু বৈশিষ্ট্য আরোপ করব, রাইট? প্রথম কথা হচ্ছে ক নম্বর ফাংশনে আগে আমরা আপেলের উপরে বৈশিষ্ট্য দিব, তারপরে আপেল গাছের উপরে বৈশিষ্ট্য দেব। ঠিক আছে? বৈশিষ্ট্য আরোপ করব খ নম্বরে, এটা হচ্ছে গ নম্বর। এগুলো পড়াইছিলাম অবশ্য আমি প্রথম দিকে। বলো মোস্তাক, আমি যদি আপেলের উপরে শর্ত আরোপ করি, এখানে প্রত্যেকটা আপেলের পৃথক পৃথক গাছ বিদ্যমান কিনা? এখানে কি প্রত্যেকটা আপেলের পৃথক পৃথক গাছ বিদ্যমান আছে? তাহলে প্রথম ফাংশনটার বৈশিষ্ট্য এক আপেল এক গাছ, এক আপেল এক গাছ, একটা করে আপেলের একটা করে গাছ, পৃথক পৃথক গাছ, রাইট? দ্বিতীয় ফাংশনটার বৈশিষ্ট্য বলতো 2 আপেলের একটা গাছ। কেন 3টা আপেল একটা গাছে ধরতে পারে না? 4টা আপেল একটা গাছে ধরতে পারে না? তাহলে এখানে ভালো ভাষা হচ্ছে বহু আপেল একটা গাছ, এরকম ব্যাপার। আর 3 নম্বর ফাংশনটা বৈশিষ্ট্য শুধু আপেলের উপরে শর্ত আরোপ করেছে, আমরা কিন্তু গাছের উপরে এখনো দিইনি। শুধু আপেলের দিকে তাকাও, এখানে 3টা পৃথক পৃথক আপেল আছে, তাদের পৃথক পৃথক গাছ আছে কিনা? তাহলে 3 নম্বর ফাংশনটার বৈশিষ্ট্য একটা আপেল একটা গাছ। চিন্তা করো তাহলে তুমি। তাহলে আমরা কি করেছি? আপেলের উপর শর্ত আরোপ করেছি যে একটা করে আপেলের একটা করে পৃথক গাছ আছে নাকি বহু আপেলের একটা গাছ আছে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন বলো বই পুস্তকে এই আপেল আর গাছ দিয়ে কি ফাংশন বলা আছে? ওরা তো এক্স ওয়াই সংজ্ঞা দিয়ে করেছে। সুতরাং আমরা যে কাজটা করব এখন, যে মনে করো বই পুস্তকে এই আপেল আর গাছের কথাগুলো লেখা নাই, এই জন্য এগুলো মিশাই দেব। মিশাই দিলে বাপ মায়ের মার খাইতে হবে কিন্তু, বলে রাখলাম। ওরা আজকে বলবে এই তোদেরকে যে 300 টাকা করে দিলাম যে তোরা ফাংশনের ক্লাস কর,
সেখানে তোরা আপেল গাছে উঠে আপেল খাচ্ছিস কিসের লাগে, তাই বলবে কিনা? হ্যাঁ, যে কি লিখতেছিস তোরা পরীক্ষার এই নোট খাতায় যে একটা আপেলের একটা গাছ, ঠিক আছে? তখন তোমাদেরকে বলবো তোমাদের পড়ালেখার দরকার নাই, কালকে তোরা গাছ না ভেবে মাছ ধরতে বের হয়ে যায় বাড়ি থেকে। লক্ষ্য করো ভাইজান, এবার ওই আপেল আর গাছ যেটা বইয়ে ছিল না, বাপ মাকে ভালোভাবে বুঝাবা যে শোনেন, আমরা পড়ালেখা শিখি একটু মজা করে, যেহেতু তোমরা পুরাতন আমলের মানুষ, আপেল আর গাছ দিয়ে তোমরা বুঝবা না, এই আপেল আর গাছ এখান থেকে মিশাই দাও। মিশানোর পরে ওই আব্বা আম্মাকে বা ওই বাপ মাকে তোমরা পড়তে বলবা ক নম্বর ফাংশনটা, এই সরি 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 ক নম্বর ফাংশনটা, এরে আল্লাহু আকবার। যাই হোক, এই হতেই পারে বলে এগুলো, হ্যাঁ, প্রথম বোর্ডের ব্যবহার তো বুঝতেই পারছো না তোমরা, এইভাবে আবার মিশাই দেখাবা, ঠিক আছে? দেখে তোমার মনে করো আব্বা আম্মাকে বলবা যে ক নম্বর ফাংশনটা এবার পড়ো, তারা পড়বে এক এক। তখন তুমি বলবা আমরা শিখেছিলাম প্রথম ফাংশনটি এক এক ফাংশন, এটা এক এক ফাংশন। দ্বিতীয় ফাংশনটা শিখেছিলাম আব্বু বা আম্মু বহু এক ফাংশন, তৃতীয় ফাংশনটা আবারও এক এক ফাংশন। এবার তখন বাপ মাকে সংজ্ঞা শিখাইতে পারবা, কোন একটি ফাংশনে একটা করে আপেলের জন্য যদি পৃথক পৃথক আপেলের জন্য যদি পৃথক পৃথক গাছ থাকে, সেই ফাংশনকে বলা হয় এক এক ফাংশন। কিন্তু পরীক্ষার খাতায় আবার এটা লিখিও না, পরীক্ষার খাতায় লিখলে মার্ক 0 দিবে। তোমাকে বলতে হবে কোন একটি ফাংশনে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য, অর্থাৎ স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের মানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তবে সেই ফাংশনকে বলা হয় এক এক ফাংশন। কি কথায় কোনো ভেজাল আছে? বলো ও ভাইজান, ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার? হয়েছে? ও ভাইজান, ক্লিয়ার কিনা? ক নম্বর গাছে সার দিতে হবে ভাই, তাহলে অনেকগুলো আপেল পাওয়া যাবে। কি ক্লিয়ার ভাইজান? তোরজম, আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা আপেলের যদি পৃথক পৃথক গাছ থাকে, তবে সেটাকে বলবো আমরা এক এক ফাংশন। আর বহু আপেলের একটা গাছ বহু এক ফাংশন, একটা আপেলের একটা করে গাছ থাকলে সেটা এক এক ফাংশন। কি ক্লিয়ার? তাহলে এক এক ফাংশন। তাহলে আরেকবার বলছি, কোন একটি ফাংশনে স্বাধীন চলকের ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলকের মানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তবে সেই ফাংশনকে বলা হয় এক এক ফাংশন। কে ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গাছের উপরে শর্ত আরোপ করব। বলো তো মোস্তাক, এখানে প্রত্যেকটা গাছের ফল আছে কিনা? এখানে কি প্রত্যেকটা গাছের ফল আছে? আছে। একটা থাক আর 10টা থাক, সেটা সমস্যা না। এবারে কিন্তু গাছের উপর শর্ত দিচ্ছি, আগে কিন্তু দিয়েছিলাম শুধু আপেলের পরে। লাস্টের ফাংশনটাতে প্রত্যেকটা গাছে কি ফল ধরেছে? যে ফাংশনে প্রত্যেকটা গাছে ফল ধরে, কোনো ফলহীন গাছ থাকে না, যে ফাংশনে কোনো গাছ ফলহীন থাকে না, সেই ফাংশনটাকে বলা হয় সার্বিক ফাংশন। সেটাকে বলা হয় সার্বিক ফাংশন। বলো, এখানে প্রত্যেকটা গাছের ফল আছে, একটা ফল থাক আর 10টা ফল থাক, এখানে প্রত্যেকটা গাছেই ফল ধরেছে, ওখানে কি প্রত্যেকটা গাছে ফল ধরেছে? তাহলে যে ফাংশনে প্রত্যেকটা গাছে ফল ধরা আছে, সেই ফাংশনটাকে বলবো আমরা সার্বিক ফাংশন। সুতরাং প্রথম ফাংশনটাকে আমরা বলবো এক এক ও সার্বিক। এক এক ও সার্বিক, এটা বহু এক ও সার্বিক। এটা এক এক কিন্তু সার্বিক নয়, সার্বিক নয়। শেষ ফাংশনটা কি ক্লিয়ার? শেষ ফাংশনে প্রত্যেকটা গাছের ফল ধরে নাই। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে ফাংশনে প্রত্যেকটা গাছের ফল থাকবে, সেই ফাংশনটাকে বলবো আমরা সার্বিক ফাংশন। কি ক্লিয়ার কিনা ভাইজান? হয়েছে? তাহলে প্রথম ফাংশনটা এক এক সার্বিক, এটা বহু এক সার্বিক, লাস্টেরটা সার্বিক নয়। তাহলে পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখব?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় দেখবা অঙ্ক দেওয়ার আগে এইরকম একটা নোটেশন দেয়। এই নোটেশনটার অর্থ কি? if such that a to b, এই নোটেশনের অর্থ কি? এই নোটেশনের অর্থ এ হবে ডোমেন, ফাংশনটির ডোমেন। বি কি হবে? বি কে বলা হয় কোডোমেন, CODOMAIN, কোডোমেন। দিস ইজ কোডোমেন। ওকে, এখন বলো আমাকে, তাহলে আমি ডোমেনের মানগুলোর জন্য যেগুলো পাচ্ছি সেগুলোকে কি বলে? সেগুলোকে রেঞ্জ বলে। ডোমেনের মানগুলোর জন্য যে প্রতিচ্ছবিগুলো পাচ্ছি সেগুলোকে বলা হয় রেঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো তো এই ফাংশনটা রেঞ্জ 4, 5, 6, 7 কিনা? কোডোমেনটা কি? কোডোমেন 4, 5, 6, 7, অর্থাৎ বি সেটের সকল উপাদান কোডোমেন। এখানে যেমন দেখো মোস্তাক, এখানে রেঞ্জ কত? এই গ নম্বর ফাংশনের রেঞ্জ বলো তুমি, রেঞ্জ কত বলো? 4, 5, 6, 4, 5, 6। এখন যদি আমি বলি কোডোমেন কত? কোডোমেন মানে বি, অর্থাৎ if such that a to b, তাহলে বি সেটের উপাদান কত? দ্যাট ইজ কোডোমেন কত? কোডোমেন এখানে 4, 5, 6, 7। কি ক্লিয়ার? তাহলে বলো ওই ফাংশনের রেঞ্জ আর কোডোমেন কি সমান? তাহলে লিখে রাখো সংক্ষেপে, কোন একটি ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন সমান হলে সেই ফাংশনকে বলা হয় সার্বিক ফাংশন। ওখানে রেঞ্জ আর কোডোমেন সমান না, ওই জন্য এটা সার্বিক হয়নি। এখানে দেখো তো রেঞ্জ কত? 5, 6, 7, কোডোমেন কত? 5, 6, 7, তাহলে রেঞ্জ আর কোডোমেন সমান, সুতরাং এটা সার্বিক। এখানে রেঞ্জ এবং কোডোমেন সমান, সুতরাং এটা সার্বিক। তাহলে কোন একটি ফাংশনের রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হলে সেটাকে আমরা কি বলবো? সার্বিক ফাংশন বলে। কি ক্লিয়ার হয়েছে? কোনো ভেজাল আছে? তাহলে কোন একটা ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন সমান হলে সেটাকে কি ফাংশন বলবো আমরা? সার্বিক। এটাকে আরেকভাবে সংজ্ঞায়িত করা যায়, যেমন দেখো, if such that a to b ফাংশনে বি সেটের প্রত্যেকটা উপাদান, বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হয়েছে, ঠিক কিনা দেখো তো? এখানেও বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের কোনো না কোনো উপাদানের কিন্তু প্রতিচ্ছবি হয়েছে, কিন্তু ওই ওখানকার বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের কি কোনো উপাদানের প্রতিচ্ছবি সবগুলো? যেমন 7 তো কারো প্রতিচ্ছবি না, তাহলে এই সংজ্ঞাটাকে আমরা এইভাবে পরীক্ষায় খাতায় লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এভাবে লিখতে পারি যে if such that, সংজ্ঞাটা লিখে রাখো, a to b ফাংশনে, a to b ফাংশনে বি সেটের প্রতিটি উপাদান, বি সেটের প্রতিটি উপাদান, প্রতিটি উপাদান এ সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হলে, কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হলে ফাংশনটিকে বলা হয় সার্বিক ফাংশন, হলে তাকে সার্বিক ফাংশন বলে, তাকে সার্বিক ফাংশন বলে। বলো ভাইজান, if such that a to b ফাংশনে বি সেটের প্রতিটি উপাদান এ সেটের কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হতেই হবে, অর্থাৎ বি সেটের কোনো উপাদান ফাঁকা থাকবে না, অর্থাৎ কোনো না কোনো উপাদানের প্রতিচ্ছবি হবে, সেটাকে বলবো আমরা সার্বিক ফাংশন। কি ক্লিয়ার কিনা বলো, নাকি কোনো ভেজাল আছে? কি কোনো ভেজাল আছে? হয়েছে?
ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আজকে সার্বিক ফাংশন পর্যন্ত শিখলাম, এক এক ফাংশন শিখলাম, এগুলোর অ্যাপ্লিকেশন সামনের দিন শিখব, যে কিভাবে গ্রাফ থেকে আমরা এক এক ফাংশন বুঝতে পারবো, আর সার্বিক ফাংশন এক এক এবং সার্বিক হলে আরও কী কী ঘটনা দুর্ঘটনা ঘটানো যায় সেটা ইনশাল্লাহ আগামী দিন শিখব। ঠিক আছে, তাহলে খোদা হাফেজ, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সাবধানে থেকো। এই কয়েকদিন যেহেতু সেকেন্ড ওয়েভ অফ করোনা আমাদেরকে আঘাত হানতে যাচ্ছে, সবাই সাবধানে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।